ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর পদার্থের কঠিন অবস্থা পড়াবো। আমরা জানি পদার্থে নিয়ে আমরা ক্লাস 11-এ ফার্স্ট চ্যাপ্টার পড়েছি, বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে আমরা পদার্থ নিয়ে স্টাডি করেছি। জেনারেলি পদার্থের যে অবস্থা, পদার্থের অবস্থাকে পদার্থকে আমরা জেনারেলি দুভাগে ভাগ করতে পারি। ভৌত প্রক্রিয়ায় এবং রাসায়নিক প্রক্রিয়ায়। ওকে, সো পদার্থ কাকে বলে আমরা জানি যে যার মাস আছে, মানে যার ভর আছে, যে আয়তন দখল করে থাকে, তাকে আমরা কি বলি? পদার্থ বলি। তো আমাদের মেন ইন্টারেস্ট, আমরা যেহেতু পদার্থের কঠিন অবস্থা, সলিড স্টেট অফ ম্যাটার নিয়ে আমরা স্টাডি করব। আমরা এই ভৌত প্রক্রিয়ায় যে আমরা পদার্থকে 5 ভাগে ভাগ করতে পারি। কি কি? সলিড, কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা, প্লাজমা অবস্থা, আর ফিফথ অবস্থাটা হচ্ছে আমাদের কি? বোস আইনস্টাইন কনডেনসেট। বোস আইনস্টাইন কনডেনসেট। ওকে, আমরা ছোট থেকেই পড়ে আসছি যে কঠিন অবস্থা কাকে বলে, তরল অবস্থা কাকে বলে, গ্যাসীয় অবস্থা কাকে বলে। আমরা ক্লাস 11-এ যে দুটো টপিক নিয়ে জানবো পদার্থের ভৌত অবস্থার মধ্যে, প্লাজমা অবস্থা এবং বোস আইনস্টাইন কনডেনসেট। তো একটা একটু করে আমরা জাস্ট ইন্ট্রোডাকশন আমরা দিয়ে দিচ্ছি। কঠিন অবস্থা কাকে বলে? কঠিন অবস্থাতে কি হয় না, পদার্থ গঠনকারী যে অণু বা পরমাণুগুলি, তাদের মধ্যে যে আকর্ষণকারী যে বল, আন্তরাণবিক যে কণা বা উপাদানগুলো রয়েছে, তাদের মধ্যে আকর্ষণ বল কি খুব বেশি থাকে। দ্বিতীয় হচ্ছে তরল অবস্থার ক্ষেত্রে কি হয় না, অপেক্ষাকৃত কম থাকে। গ্যাসের ক্ষেত্রে তরলের থেকে কম, কিন্তু কঠিন অবস্থা থেকে অপেক্ষাকৃত আরও কম। প্লাজমা হচ্ছে কঠিন এবং তরলের মিশ্রিত দশা, যেমন উদাহরণ হচ্ছে জেলি। আর বোস আইনস্টাইন কনডেনসেট হচ্ছে পদার্থের এমন অবস্থা যেখানে ব্রাঞ্চ অফ অ্যাটম, লেটস কনসিডার 100টা যদি আমরা অ্যাটম কনসিডার করি, 100টা অ্যাটম বিহেভ লাইক এ সুপার অ্যাটম, মানে 100টা অ্যাটম মিলে একটা সুপার অ্যাটমের মতো বিহেভ করবে লো টেম্পারেচারে। তো আমরা মেনলি আজকে যে টপিক নিয়ে পড়াশোনা করব, অনলি কঠিন অবস্থা, পদার্থের কঠিন অবস্থা। তো পদার্থের কঠিন অবস্থার মধ্যে আমাদের কি রয়েছে না, এই যে অণু বা পরমাণু বা যে উপাদান, যে কণিকাগুলো নিয়ে যে কঠিন পদার্থ গঠিত হয়, তাদের মধ্যে জেনারেলি দু ধরনের ফোর্স থাকে। একটা তাপ শক্তি এবং দ্বিতীয় আন্তরাণবিক আকর্ষণ বল। আন্তরাণবিক আকর্ষণ বল। অণুগুলো তাদের মধ্যে যে তাপ শক্তি থাকে, সেই তাপ শক্তি দ্বারা, লেটস কনসিডার, যদি আমার এটা সলিড পদার্থ হয়, সলিড পদার্থের মধ্যে এভাবে অণুগুলো সজ্জিত আছে। ওকে, পরমাণুগুলো এভাবে সজ্জিত আছে, বা আয়নগুলো এভাবে সজ্জিত আছে। অণু থাকতে পারে, পরমাণু থাকতে পারে এবং আয়নও থাকতে পারে। তাহলে এই যে অণু বা পরমাণুর মধ্যে কী ধরনের শক্তি বলছি? দু ধরনের শক্তি থাকে। একটা হচ্ছে তাপ শক্তি, যে শক্তিটার দ্বারা এই যে অণু, তার লেটস কনসিডার দিস ইজ এ অণু, দিস ইজ বি অণু। এই অণু বা পরমাণুটা কী করছে? একে বিকর্ষণ করার চেষ্টা করছে। বাট আর একটা যে ফোর্স রয়েছে, আন্তরাণবিক আকর্ষণ বল, সেই আন্তরাণবিক আকর্ষণ বলের মাধ্যমে কী করছে? এরা পরস্পরকে আকর্ষণ করার চেষ্টা করছে। যখন আন্তরাণবিক আকর্ষণ বল তাপশক্তি থেকে বেশি হবে, তখন কী হবে? ওদের মধ্যে আকর্ষণ বল এতটাই বেশি হবে যে টাইটলি বাউন্ড হবে, একটা স্ট্রংলি বাউন্ডেড বন্ড সৃষ্টি হবে, এবং যেটা কিনা যার মাধ্যমে এরা সলিড পদার্থ গঠন করবে। এর মধ্যে এই আকর্ষণ থাকবে, এর মধ্যে আকর্ষণ থাকবে, এভাবে কিনা একটা সলিড পদার্থ, তাদের মধ্যে যে আকর্ষণ
সেই আকর্ষণটা এখানে কাজ করবে। এবং সিমিলারভাবে যদি আমরা দেখি যে তাপশক্তি যখন তরলের ক্ষেত্রে যায়, তার ক্ষেত্রে তাপশক্তি কিনা কঠিন পদার্থের যে কণাগুলোর যে তাপশক্তি তার থেকে কী হয়, আর একটু বেশি হয়, এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তাপশক্তি না আন্তঃআণবিক আকর্ষণ বলের থেকে অনেকটাই বেশি হয়। কিন্তু সব ক্ষেত্রে কিনা আন্তঃআণবিক আকর্ষণ বলটা তাপশক্তি থেকে কঠিন, তরল এবং গ্যাসীয় বেশি হয়। তার জন্য অণুগুলোর মধ্যে কিছু একটা আকর্ষণ বল বা পরমাণুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। এবং কঠিন পদার্থের আর যে বৈশিষ্ট্যগুলো আছে, কঠিন পদার্থ কি? কঠিন পদার্থ রিজিড হয়। রিজিড মিন্স দৃঢ়, মিন্স সব কিছুর উত্তর একটাই, এদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল রয়েছে, আন্তঃআণবিক আকর্ষণ বলটা এতটাই বেশি যেটা কি মানে একে আমরা সহজে ভাঙতে পারি না বা কম্প্রেস করতে পারি না। ইনকম্প্রেসিবল আমরা এটাকে বলি, দ্যাট মিন্স ইনকম্প্রেসিবল মিন্স অসংনম্য। ওকে, 3 নম্বর কি? সলিড পদার্থের ক্ষেত্রে আমরা যেটা দেখি বা কঠিন যে অবস্থা, কঠিন অবস্থায় যে সলিড পদার্থ যে তাদের ক্ষেত্রে আমরা এটা দেখি যে এদের ক্ষেত্রে যে স্থানান্তরজনিত গতি, স্থানান্তরজনিত গতি মিন্স ট্রান্সলেশনাল মোশন, মিন্স কোঅর্ডিনেট ওয়াইজ যে মোশন যেটা থাকে সেটা কিনা থাকে না। এই কোঅর্ডিনেট জনিত যে ট্রান্সলেশনাল মোশন বা স্থানান্তরজনিত যে গতি সেটা না থাকার জন্য কিনা নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে। ওকে, পরবর্তী যে টপিক আসছে যে কঠিন পদার্থকে আমরা কভাবে ভাগ করতে পারি। কঠিন পদার্থের অনেক বৈশিষ্ট্য রয়েছে, আমরা যে কটা জানলাম। আরেকটা যেটা রয়েছে গতিশক্তি। ওকে, কঠিন পদার্থের যে গতিশক্তি কণাগুলো সেগুলো কি খুবই কম। তার কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে গতিশক্তির যে ইকুয়েশন সেটা যদি হাফ এম ভি স্কোয়ার হয় তাহলে অবশ্যই এম ইজ দ্য মাস, ভর, কণাগুলোর ভর, ভি হচ্ছে কিনা ভেলোসিটি। তো যেহেতু কঠিন পদার্থের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেকটাই বেশি, তার জন্য কি হয় না এই ভির মানটা অনেকটাই কম হয়। ভির মান অ্যাপ্রক্সিমেট ভি টেন্স টু 0, মিন্স 0 নয় বাট 0-র কাছাকাছি। তার জন্য কিনা এর যে ভ্যালু সবচেয়ে কম হয়, দ্যাট মিন্স এর ভ্যালু অনেকটাই কম। কার ক্ষেত্রে? না কঠিন পদার্থের ক্ষেত্রে। এবং এর জন্য কী হয় না, এর গতিশক্তি না থাকার জন্য কী হয়, এর নির্দিষ্ট আকার এবং শেপ থাকে। কঠিন পদার্থের যে শ্রেণীবিন্যাস তখন আমরা পড়ব। কঠিন পদার্থের যে কঠিন অবস্থা, পদার্থের কঠিন অবস্থাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা কেলাসাকার কঠিন পদার্থ, একটা অনিয়তাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থ কাকে বলে? কেলাসাকার কঠিন পদার্থ হচ্ছে, ফার্স্ট আমরা এক্সাম্পল দেখি তাহলে আমরা বুঝতে পারবো। কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে এক্সাম্পলের মধ্যে হচ্ছে হীরক, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড NaCl, পটাশিয়াম ক্লোরাইড KCl। ওকে, অনিয়তাকার মধ্যে কী কী আসছে? প্লাস্টিক, আর কী কী আসছে? মোম। ওকে, 3 নম্বরে কী আসছে? কাঁচ। তাহলে কেলাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য কী? এখানে বলে রাখি, কেলাসাকার কঠিন পদার্থ মেনলি কী হয় না, পিওর হয়, পিওর সাবস্টেন্স, মানে পিওর সাবস্টেন্স, বিশুদ্ধ পদার্থ হয়। এবং এর যে বৈশিষ্ট্য, আমরা যে পার্থক্যটা করেছি পদার্থের কঠিন অবস্থা, এটি মেনলি গঠনের উপরে। পদার্থের মধ্যে যে অণু, পরমাণু বা আয়ন রয়েছে তার গঠনের উপর নির্ভর করে আমরা কঠিন পদার্থকে দুভাগে ভাগ করেছি, কেলাসাকার কঠিন পদার্থ, অনিয়তাকার কঠিন পদার্থ। এবারে আমরা কি দেখবো না, বৈশিষ্ট্য। আমরা যদি একটার বৈশিষ্ট্য ভালো করে দেখে নিই তাহলে কিন্তু অনিয়তাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য জাস্ট এস রিভার্স হবে অলমোস্ট। কী কী বৈশিষ্ট্য? না এক্ষেত্রে কেলাসাকার কঠিন পদার্থের কিনা গলনাঙ্ক নির্দিষ্ট, খুব ইম্পর্ট্যান্ট একটা বৈশিষ্ট্য, গলনাঙ্ক নির্দিষ্ট। হোয়াট ইজ দ্য মিন? গলনাঙ্ক নির্দিষ্ট মিনস না কেলাসাকার কঠিন পদার্থের যে কোনো পদার্থের একটা নির্দিষ্ট টেম্পারেচারের পর কী হয় না, ওই কঠিন পদার্থটা সলিড থেকে কী হয় না, লিকুইডে পরিণত হয়। এক্ষেত্রে কেলাসাকার কঠিন পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট মিনস, লেটস কনসিডার, যদি একটা কেলাসাকার কঠিন পদার্থ ধরলাম, যে কোনো একটা কেলাসাকার কঠিন পদার্থ আমি ধরলাম যে তার একটা নির্দিষ্ট স্পেসিফিক প্রেসার কোনো মেনশন করতে হয় গলনাঙ্কের জন্য। তার কারণ হচ্ছে গলনাঙ্ক বিভিন্ন প্রেসারে বিভিন্ন হয়। এবারে যদি এই যে
কঠিন পদার্থ যেটা রয়েছে এ যদি গলন শুরু হয়, লেটস কনসিডার টি টেম্পারেচারে পদার্থটার গলন শুরু হয়েছে, মিন্স কঠিন থেকে পদার্থটা লিকুইডে হচ্ছে বা তরলে পরিণত হচ্ছে। তাহলে যদি টি টেম্পারেচারে পদার্থটার গলন শুরু হয়, টি টেম্পারেচারে যতক্ষণ না পদার্থটা সম্পূর্ণ কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত টেম্পারেচারটা কী থাকবে, ফিক্সড থাকবে। এটা এই স্পেসিফিক কন্ডিশনটা কার ক্ষেত্রে পসিবল, অনলি ফর কেলাসকার কঠিন পদার্থ। ঠিক আছে। 2 নম্বর কী হচ্ছে না, গলনাঙ্ক ফার্স্ট বললাম গলনাঙ্ক নির্দিষ্ট। 2 নম্বর যে বৈশিষ্ট্যের মধ্যে যেটা আসছে সেটা হচ্ছে অণু, পরমাণু বা আয়ন, এদের যে গঠন সেটা গঠনটা কি সুনির্দিষ্ট এবং সুসজ্জিত। ওকে, এখান থেকে বুঝতে পারছি যে যদি সলিড যে আমাদের যে কেলাসের যে কঠিন পদার্থ সেটা যে অণু দ্বারা গঠিত হয়, সেই অণুটা কি একটা সুনির্দিষ্ট এবং সুসজ্জিত, মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্স, নির্দিষ্ট দিক, নির্দিষ্ট পজিশনে কী থাকবে না, তার অবস্থান থাকবে। 3 নম্বর যেটা হচ্ছে সেটা কিনা, এটা কিনা রিজিড, মানে কিনা দৃঢ়, মানে সলিড পদার্থ কেলাসকার যে কঠিন পদার্থ তাকে আমরা সহজে কিনা ভাঙতে পারবো না, মেনলি এটা দ্যাট মিনস ইটস দৃঢ় এবং কি অসংনম্য মিনস ইনকম্প্রেসেবল, আমরা ইজিলি কম্প্রেস করতে পারি। যদি আমরা স্পঞ্জের উপর হাত দিয়ে প্রেস করি তাহলে কি ওটা কম্প্রেসড হয়ে যায়, কিন্তু যদি আমরা হিরকের উপর হাত দিয়ে প্রেস করি তাহলে হিরক কি কম্প্রেসড হয়, নিশ্চয়ই হয় না, তার জন্য এটা কি অসংনম্য। 4 নম্বর যে বৈশিষ্ট্য, সো অসমসারক, আমি এটা নিয়ে পরে বলছি হোয়াট ইজ অসমসারক, অ্যানাইসোট্রপিক। 5 নম্বর যে বৈশিষ্ট্য, 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লং চেন। ওকে, লং চেন মিনস হচ্ছে যে কণাগুলো যেগুলো থাকে কিনা একটা নির্দিষ্ট দীর্ঘ সুবিস্তৃতভাবে বিস্তৃত দূর পর্যন্ত কিনা অনুপরমাণুগুলো বিস্তৃত থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের কেলাসকার কঠিন পদার্থের মেন 5টা বৈশিষ্ট্য। কী কী না, গলনাঙ্ক নির্দিষ্ট, অনুপরমাণু এবং আয়ন সুনির্দিষ্ট সজ্জিত থাকে, দৃঢ় এবং অসংনম্য হয়, অসমাসরক হয় এবং কিনা অনুপরমাণুর নির্দিষ্ট লং চেঞ্জ পর্যন্ত বিস্তৃত থাকে। অনিয়তকার কঠিন পদার্থের যে বৈশিষ্ট্য সেটা কিনা গলনাঙ্ক নির্দিষ্ট নয় এবং অনুপরমাণু আয়নগুলি সুনির্দিষ্ট সুসজ্জিতভাবে থাকে না, এটা কিনা অতটা রিজিড হয় না এবং কি এ সংনম্য মিনস কম্প্রেসেবল, এর উপর যদি আমি প্রেসার দিই এটা কিনা কম্প্রেসড হয়ে যাবে, যেমন হচ্ছে জানি আমরা গ্রাফাইট। ওকে, এবং এটা কিনা অসমাসারক না, এটা কি সমসারক এবং এর লং চেন থাকে না, মানে অণুগুলো নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত থাকে না, এটা একটা শর্ট চেন থাকে। এক্ষেত্রে আমরা কী দিকে একটা শর্ট চেন পর্যন্ত এর বিন্যাস থাকে অনিয়তকার কঠিন পদার্থের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম কেলাসকার কঠিন পদার্থ কাকে বলে, কেলাসকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য, অনিয়তকার কঠিন পদার্থ কাকে বলে, অনিয়তকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য এবং অনিয়তকার কঠিন পদার্থের পার্থক্য আমি বলেছি আগেই, মোম। ওকে, এবং কি মোম, প্লাস্টিক। অনিয়তকার কঠিন পদার্থের বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা যে জিনিস আমরা দেখি যে অনিয়তকার কঠিন পদার্থের তরলের বৈশিষ্ট্যের সাথে কি করে কিছু সাদৃশ্য আছে। তো তরলের বৈশিষ্ট্য অনিয়তকার কঠিন পদার্থের মধ্যে দেখা যায় এবং যে সমস্ত তরলের এই বৈশিষ্ট্য তাদেরকে বলে সুপার কুলড ভিসকাস লিকুইড, তাদেরকে কি বলা হয়, সুপার কুলড ভিসকাস লিকুইড। শীতলীকৃত, অতি শীতলীকৃত সান্দ্র তরল এবং এর জন্য কিনা যার মধ্যে যেমন লেটস এক্সাম্পল কাঁচের মধ্যে কিনা প্রবাহমানতা মিসকানের ফ্লোয়িং ক্যাপাসিটি আছে লিকুইডের মতো। ওকে, সো আমরা আপাতত কেলাসকার কঠিন পদার্থ কাকে বলে, অনিয়তকার কঠিন পদার্থ কাকে বলে আমরা জানলাম। এবারে আমরা কি জানবো, এটা বললাম যে অসমসারক কারা না, কেলাসকার কঠিন পদার্থ কিনা অসমসারক। ওকে, অসমসারক মিনস কি, যদি একটা কঠিন পদার্থের যে অনুপরমাণু বা আয়ন, লেটস কনসিডার
এভাবে আছে। ওকে, এবি একটা সরলরেখা এবং সিডি একটা সরলরেখা। আমরা যদি সিডি সরলরেখাটা দেখি, সিডি সরলরেখার বাম দিক মিন্স এই দিক বরাবর নাম্বার অফ অ্যাটম এবং সিডি সরলরেখার এপাশ বরাবর নাম্বার অফ অ্যাটম কিনা সেম, কিন্তু এবি যে সরলরেখা, এবি সরলরেখার বাম দিক মানে এই সাইড এবং ডান দিকে কিন্তু নাম্বার অফ অ্যাটম কিনা আলাদা। তাহলে এইখান থেকে আমরা কিনা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে কেলাসেকার কঠিন পদার্থে কিনা সব দিকে সমসংখ্যক অণু বা পরমাণু থাকে না। এই জন্য কী হয় না, এটা অসমসারক হয়। এবং একটা এক্সাম্পল দিচ্ছি, মাইকা। মাইকা মানে কি, অভ্র। অভ্রতে কী হয় যে অভ্রর যে ক্লাস রয়েছে, লেটস কনসিডার এ ক্লাস, যদি আমরা শুধুমাত্র এই অসমসারক ধর্মের জন্য বা যে ক্লাসের সব দিকে সমান সংখ্যক অণু বা পরমাণু না থাকার জন্য কি হয়, যদি উলম্বভাবে যদি আমরা অভ্রের যে ক্লাস তাকে যদি আমরা উলম্বভাবে, এটা যদি এর প্লেন হয় মলিকুলার প্লেন, তাহলে পারপেন্ডিকুলারভাবে যদি আমরা একে আঘাত করি তাহলে কিন্তু অভ্রের যে ক্লাস সেটা কিন্তু ভাঙে না। কিন্তু যদি অনুভূমিকভাবে যদি আমরা বল প্রয়োগ করি বা আঘাত করি তাহলে কিন্তু এই যে ক্লাসটা অভ্রে সেটা কিন্তু ভেঙে যায়। এর কারণ একটাই, তার কারণ হচ্ছে যে অণু বা পরমাণুগুলোর বিন্যাস। এটা থেকে আমরা কি জানলাম যে ক্লাসাকার কঠিন পদার্থের অসমসারক মিনস হচ্ছে যে ক্লাসটার চারিদিকে যে সমানভাবে অণু বা পরমাণু থাকবে এটা ঠিক নয়। বিভিন্নভাবে অণু বা পরমাণুগুলো আছে, কিন্তু যেগুলো নির্দিষ্ট অবশ্যই তারা সুসজ্জিত এবং সুনির্দিষ্ট পজিশনে আছে। ওকে, সো এখানে এটা শেষ করলাম ক্লাসাকার কঠিন পদার্থ এবং অনিয়তকার কঠিন পদার্থের মধ্যে বৈশিষ্ট্য পার্থক্য। এবার আমরা যে টপিকটায় আসবো সেটা হচ্ছে ক্লাসাকার কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস। ক্লাসাকার কঠিন পদার্থের শ্রেণীবিন্যাস। সো ক্লাসাকার কঠিন পদার্থের আমরা শ্রেণীবিন্যাস কী না, ক্লাসাকার কঠিন পদার্থকে মেনলি আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আয়নিক ক্লাসাকার কঠিন পদার্থ, আয়নীয় ক্লাসাকার কঠিন পদার্থ, ধাতব ক্লাসাকার কঠিন পদার্থ এবং সমযোজী ক্লাসাকার কঠিন পদার্থ। এবং এই আয়নীয় ক্লাসাকার কঠিন পদার্থকে আবার কিনা 3 ভাগে ভাগ করা যায়: অধ্রুবীয়, ধ্রুবীয় আর 3 নম্বর কিনা এইচ বন্ডেড, হাইড্রোজেন বন্ধনযুক্ত। ওকে, আণবিক ক্লাসিকার যে কঠিন পদার্থ তার মধ্যে আমরা এদের অণু পরমাণুগুলোকে যে 3 ভাগে ভাগ করলাম বা আয়নগুলোকে, সেটা ফার্স্ট হচ্ছে কি অধ্রুবীয়। এই আমরা কথাটার মাধ্যমে কি বুঝতে পারছি, আমরা একটা এই 3টি টপিক নিয়ে আলোচনা করছি, যে এই পার্টগুলোতে আসছি। ওকে, সো অধ্রুবীয়, অধ্রুবীয়। ওকে, অধ্রুবীয় মিনস কি, নন পোলার। নন পোলার কথাটা মাধ্যমে আমরা বুঝতে পারছি যে সমস্ত অণু, অবশ্যই এখানে অণু যেমন হচ্ছে H2, Cl2, ওকে, মিথেন অণু, এদের ক্ষেত্রে কি হয় না, এই সমস্ত অণুগুলোর ক্ষেত্রে মেনলি লন্ডন আকর্ষণ বল, লন্ডন আকর্ষণ বলের মাধ্যমে কি হয় না, তারা এই ক্রিস্টালাইন সলিডটা গঠন করে। ওকে, অধ্রুবীয় ক্লাস গঠন করে। তাহলে আমি লন্ডন আকর্ষণ বল কাকে বলে আমি জানি না, তো আমরা ফার্স্ট কি শিখবো, লন্ডন আকর্ষণ বল কাকে বলে। তো লন্ডন আকর্ষণ বল কাকে বলে না, যে সমস্ত অধ্রুবীয় যে অণু যেমন হচ্ছে মিথেন CH4, ওকে,
যদিও এটা মিথেনকে এভাবে লেখা হয় না, আমি বোঝার জন্য লিখছি। কার্বনের 4 বন্ডেড কার্বন এখানে। তো জেনারেলি কী হয় না, এই যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে ডিফারেন্স রয়েছে, এবং এরা কিনা নন পোলার, অধ্রুবীয়। কিন্তু এই ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে পার্থক্য থাকার জন্য, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য থাকার জন্য এদের মধ্যে কিনা ডেল্টা একটা চার্জের মধ্যে ক্রিয়েট হয়, পজিটিভ আর নেগেটিভ যা হতে পারে সেটা ডিপেন্ড করে। যদি এই এনভায়রনমেন্ট, অ্যাটমিক যে এনভায়রনমেন্ট, কার্বন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণুর, চারটা যে হাইড্রোজেন পরমাণু, তাদের যে ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে পার্থক্য, এই ইলেকট্রোনেগেটিভ পার্থক্যের জন্য আমি ধরলাম যে যদি এখানে ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস এভাবে যদি চার্জের ক্রিয়েট হয় বা পার্শিয়াল যে চার্জ ক্রিয়েট হয়, এই চার্জের জন্য কী হয় না, এটা ইন্ডিউস করে এই যে এখানে যেটা রয়েছে আরটা যে মিথেন অণু, সেখানে কিনা নেগেটিভ চার্জ ক্রিয়েট করতে সাহায্য করে, ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস ডেল্টা মাইনাস। ওকে, এটা কিনা টেম্পোরারি। এই যে টেম্পোরারি একটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস অধ্রুবীয় মৌলের মধ্যে, অধ্রুবীয় যে অণুর মধ্যে সৃষ্টি হয়, এবং যার মাধ্যমে কী হয় না, এর একটা ক্যালাস গঠন করতে পারে। এই ধরনের যে আকর্ষণ বল, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই ধরনের যে আকর্ষণ বল, এই ধরনের আকর্ষণ বল অণুগুলোর মধ্যে, তাকে আমরা কী বলবো না, লন্ডন ডিসপারশন ফোর্স বা লন্ডন আকর্ষণ বল। ওকে, উদাহরণ কী হবে না, উদাহরণ অলরেডি আমি বললাম, যেমন হচ্ছে হাইড্রোজেনের অণু, হাইড্রোজেনের অণু এরকম করতে পারে, ক্লোরিনের অণু করতে পারে, মিথেনের অণু এভাবে করতে পারে। ওকে, সুতরাং অধ্রুবীয় বা নলপলার আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। নেক্সট যেটা আসছে 2 নম্বর হচ্ছে ধ্রুবীয়। ধ্রুবীয় মধ্যে কে কে আসছে না, ধ্রুবীয় ক্লাসাকার কঠিন পদার্থের মধ্যে এক্সাম্পলের মধ্যে আছে কিনা অ্যামোনিয়া, সালফার ডাইঅক্সাইড। ওকে, এদের ক্ষেত্রে কী হয় না, ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে, ডাইপোল 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 আকর্ষণের মাধ্যমে, আকর্ষণ বলের মাধ্যমে এরা ক্যালাসাকার কঠিন পদার্থ গঠন করে, ক্যালাসাকার কঠিন পদার্থ গঠন করে। এখন এই ডাইপোল ডাইপোল আকর্ষণ বল কি সেটা আমরা জানব। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল যেটা হচ্ছে, এক্ষেত্রে কে না, লেটস কনসিডার যে কোনো একটা আমরা যদি আমরা কনসিডার করি না, ডাইপোল। ডাইপোল কথাটার অর্থ কি না, ডাই মিনস দুই, এটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি ডাই মিনস দুই। লেটস কনসিডার কার্বন মনোক্সাইড C3O। ওকে, এক্ষেত্রে জেনারেলি কী হয়, এক্ষেত্রে এটা ডেল্টা মাইনাস, এটা কিনা ডেল্টা প্লাস। ওকে, CO আমরা জানি এটা। জেনারেলি এটা প্লাস, এটা মাইনাস। ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে এক্ষেত্রে এটা অ্যাপ্রক্সিমেট ডাইপোল বল কিনা কম বা 0-র কাছাকাছি, যেটা আমরা ধরি 0.1 সামথিং। এই ক্ষেত্রে এই যে দুটো যে চার্জ যে দুটো ক্রিয়েট হয়েছে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কী হয় না, নিউট্রালাইজ হয়ে যায় নিজেদের মধ্যে। কিন্তু অণুটার মধ্যে একটা কী হয়েছে না, নেগেটিভ চার্জ, নেগেটিভ এবং পজিটিভ দুটো ডেল্টা চার্জের কি সৃষ্টি হয়েছে। এবং অপর একটা যে অণু সেম C3O ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, এই যে অণুটা, এই যখন এর পাশে থাকবে, মিনস আবার যদি আমি একটা বক্স করি C3O ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, তাহলে কী হচ্ছে, এইখানের যে ডেল্টা প্লাস, এই ডেল্টা মাইনাসের সাথে কী হচ্ছে না, একটা আকর্ষণ বল হচ্ছে। আবার এই ডেল্টা প্লাস কী হচ্ছে না, ডেল্টা মাইনাস আবার একটা ডেল্টা প্লাসের সাথে কী হচ্ছে না, আকর্ষণ করছে। তাহলে এটা একটা নিজেদের এই যে অণুটা, এটা কি একটা ডাইপোল, আবার এটা কি একটা ডাইপোল, এই জন্য কি ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে একটা ক্রিস্টাল ফর্মেশন হচ্ছে। এই জন্য এই আকর্ষণ বলটার নাম কি, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। কিন্তু পার্সোনালি যদি দেখা যায় যে এরকম অণু, এর ক্ষেত্রে আছে একটা ডাইপোল মোমেন্ট,
নাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় না, অণুটার নিজেদের মধ্যে যে ডাইপোলটা সৃষ্টি হয় সেটা নিজেদের মধ্যে অলমোস্ট নিউট্রালাইজ হয়ে যায়, কিন্তু এটা পার্শ্ববর্তী সেম সেটা ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস ডাইপোল সৃষ্টি হওয়ার জন্য নিজেদের মধ্যে একটা আকর্ষণ বল, এটাকে আন্তরাণবিক আকর্ষণ বলে আমরা জানি। আন্তরাণবিক আকর্ষণ বলের মাধ্যমে অ্যাটাচড আছে যে আন্তরাণবিক আকর্ষণ বলটা কিনা ডাইপোল ডাইপোল আন্তরাণবিক আকর্ষণ বল। ওকে, তাহলে আমরা দুটো জানলাম। এরকম একটা এক্সাম্পল কী হবে অলরেডি আমি বলেছি, সালফার ডাইঅক্সাইড, ওকে, 2 নাম্বার অ্যামোনিয়া, অবশ্যই এগুলো সব কি কঠিন, কঠিন সালফার ডাইঅক্সাইড, কঠিন অ্যামোনিয়া, ওকে, ক্যালসাকার পড়ছি আমরা। 3 নাম্বার যেটা আসছে এইচ বন্ডেড, হাইড্রোজেন বন্ডেড আমরা আমাদের বেস্ট এক্সাম্পল যেটা হচ্ছে এটা কি 3 নাম্বার আণবিকের 3 নাম্বার হাইড্রোজেন বন্ডেড, হাইড্রোজেন বন্ডেড বা হাইড্রোজেন বন্ধনযুক্ত। সেটার মধ্যে কি আসছে বরফ, আমরা জানি বরফ, বরফের ক্ষেত্রে কি হয় না, বরফের ক্ষেত্রে ওয়াটার মলিকুল, ওয়াটারের যে ওয়াটার আন্তরাণবিক হাইড্রোজেন বন্ডের মাধ্যমে অ্যাটাচ থাকে। বুঝতেই পারছো, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ওকে। এভাবে হচ্ছে বরফের যে কঠিন যে আমাদের যে বরফের যে ক্লাস, এভাবে আন্তরাণবিক আকর্ষণের মাধ্যমে হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। তাহলে আমরা ফার্স্ট কি পড়লাম, ফার্স্ট আমরা এরকম পড়লাম আণবিক কেলাসাকার কঠিন পদার্থ। তার মধ্যে কি কি পড়লাম, ধ্রুবীয়, অধ্রুবীয় এবং এইচ বন্ডেড। আমি আবার বলে দিচ্ছি, ধ্রুবীয়তে কি হয় না, ধ্রুবীয়তে ডাইপোল ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে ক্রিস্টাল গঠন হয় বা কেলাসাকার কঠিন পদার্থ হয়। যেমন এক্সাম্পল আমরা কি দিয়েছি, কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে কার্বন মনোক্সাইডের ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস যে চার্জটা অণুটার মধ্যে সৃষ্টি হয়, সেটা আর একটা যে কার্বন মনোক্সাইড, এখানে যদি ডেল্টা মাইনাস হয় ওর পাশে সবসময় ডেল্টা প্লাস থাকবে, তাহলে এটা একটা ডাইপোল, এটা একটা ডাইপোল, এদের মধ্যে যে আন্তরাণবিক আকর্ষণ বল এটাকে আমরা কি বলবো, ডাইপোল ডাইপোল আকর্ষণ বল। সেটা কিনা ধ্রুবীয়র মধ্যে দেখা যায়। অধ্রুবীয় কি, অধ্রুবীয় যেমন আমরা বলেছি মিথেন, মিথেনের ক্ষেত্রে কি হয় না, পুরো যে নন পোলার, এটা কি হয় নন পোলার হয়, পুরো যে নন পোলার যে এনভায়রনমেন্ট যেটা রয়েছে সেই পুরো এনভায়রনমেন্টে যদি ডেল্টা প্লাস হয়, তাহলে এই মিথেন মলিকুলটা যদি চারপাশে যদি ডেল্টা প্লাস ডেল্টা প্লাস ডেল্টা প্লাস এরকম একটা চার্জ ক্রিয়েট হয়, এ কিন্তু একটা ইন্ডিউসড করবে পাশের যে মিথেন মলিকুল রয়েছে তার মধ্যে কিন্তু ডেল্টা মাইনাস একটা চার্জ ক্রিয়েট করার চেষ্টা করবে। এবং এই ডেল্টা মাইনাস চার্জ এবং ডেল্টা প্লাস চার্জ এটা কিন্তু টেম্পোরারি, ওকে। যদি আমরা মানে ইন্ডিউসড এই জন্যই বলছি যে এর ডেল্টা প্লাস সৃষ্টি হয়েছে বলে এ পাশের মলিকুলটাতে ডেল্টা মাইনাস সৃষ্টি করতে হেল্প করেছে, এবং এটা কিন্তু টেম্পোরারি। এবং এই ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এরকম যে একটা ফোর্স, আন্তরাণবিক ফোর্স, এগুলো সবই কিন্তু আন্তরাণবিক ফোর্সের মধ্যে পড়ছে। এই আন্তরাণবিক ফোর্সটাকে কী বলা হয়, লন্ডন ডিসপারশন ফোর্স, ডিস্ট্রিবিউটেড হচ্ছে, ওকে। সুতরাং আমরা আণবিক যে কেলাসাকার কঠিন পদার্থের 3টা পার্ট পড়লাম এবং তার এক্সাম্পল পড়লাম। নেক্সট যেটা আসছে আয়নীয়, নেক্সট আমাদের কি আসছে আয়নীয়, ওকে। আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ। সুতরাং আমরা এটা পড়লাম। এক্ষেত্রে আমরা জানি এর যে বয়েলিং পয়েন্ট, আণবিক যে কেলাসাকার কঠিন পদার্থ তার বয়েলিং পয়েন্ট বা গলনাঙ্ক কিনা অনেক, বয়েলিং পয়েন্ট বা গলনাঙ্ক এই প্রপার্টিগুলো অনেক কিনা লেস ইম্পর্টেন্ট বা এদের গলনাঙ্ক অনেক কম হয়। নেক্সট আমরা এটা আসছি আয়নাকার কঠিন পদার্থ, আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থ। আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থের মধ্যে কী হয়, এটা সিম্পল, যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, ওকে। সোডিয়াম ক্লোরাইড কী নয়, Na প্লাস প্লাস Cl মাইনাস। এক্ষেত্রে বুঝতে পারছি যে আমরা স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে কিনা এই ধরনের ক্লাসটা গঠন হয়। এবং সোডিয়াম প্লাসের আমরা যদি এর স্ট্রাকচার রাখি তাহলে দেখুন না, সোডিয়াম প্লাসের যে সোডিয়াম প্লাস যেটা রয়েছে তার চারপাশে কিনা 6টা Cl মাইনাস, ওকে। এর কিনা চারদিকে 6টা 1 2 3 4 5 6 নির্দিষ্ট ডিস্টেন্সে 6টা Cl মাইনাস থাকে, এবং যেটা কিনা স্থির তাড়িতিক আকর্ষণের মাধ্যমে কিনা এই আয়নীয় ক্লাসটা গঠন করে, ওকে। যেমন এর এক্সাম্পল রয়েছে সমস্ত যে আমাদের ইনঅর্গানিক যে সল্টগুলো রয়েছে যার একটা করে অ্যাসিড রেডিক্যাল এবং বেস রেডিক্যাল রয়েছে, সেগুলো কিনা এই আয়নিকার প্লাস পরিমাণ গঠন করে, যেমন হচ্ছে সোডিয়াম সালফেট, ওকে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, অনেক এক্সাম্পল রয়েছে, আমি 3টা এক্সাম্পল দিলাম। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে সমযোজী কেলাসাকার বা
সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। কঠিন পদার্থ। আচ্ছা, এর বৈশিষ্ট্যটা বলতে ভুলে গেলাম। আয়নীয় কেলাসাকার কঠিন পদার্থের কি না ব্রিটিল টাইপ হয়। ব্রিটিল মানে কি ভঙ্গির, ব্রিটিল টাইপ। ওকে, যেমন এই যে বললাম সোডিয়াম ক্লোরাইড বা এটা কিনা ব্রিটিল টাইপ হয়, এবং এদের বয়েলিং পয়েন্ট আণবিকের থেকে বেশি হয়, কিন্তু এতটা হয় না, বা যেটা গলনাঙ্ক কি হয় না, গলনাঙ্ক আয়নিক যে কেলাসাকার কঠিন পদার্থ তাদের থেকে বেশি হয়, বাট এতটা না। গলনাঙ্ক নির্দিষ্ট মানের, বাট কিন্তু উচ্চমানের নয়, উচ্চমানের নয়। এটা ছিল আয়নিক কেলাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য। সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ। তো সমযোজী কেলাসাকার কঠিন পদার্থ আমরা কি পড়ছি, তার সমযোজী বন্ড আমরা জানি, যেমন হচ্ছে HCl বা হাইড্রোজেন, এগুলো সব কী ধরনের বন্ডের মধ্যে আবদ্ধ, এরা সব হচ্ছে সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনের সমযোজী কেলাসাকার যে কঠিন পদার্থ, সেক্ষেত্রে কি হয়, উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে গ্রাফাইট, 2 নম্বর হচ্ছে কি হীরক, ওকে, 3 নম্বর কি বোরোনাইট্রাইড, বা 4 নম্বর কি সিলিকন কার্বাইড, 5 নম্বর কি স্যান্ড, SI, এই যে 3D নেটওয়ার্ক, যেটা 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক বলা হয়। এই ক্ষেত্রে কি হয় না, এরা সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, এবং 3 ডাইমেনশনাল মিনস হচ্ছে এদের যে গঠন যেটা হয় সেটা হচ্ছে 3 ডাইমেনশনাল নেটওয়ার্কের মাধ্যমে হয়। একমাত্র ব্যতিক্রম যেটা হচ্ছে যে হীরক, এদের মধ্যে হীরক না, গ্রাফাইট কি হয় না, এ নমনীয় হয় এবং গলনাঙ্ক নমনীয় হয়। বাকিগুলোর ক্ষেত্রে কি হয়, বাকিগুলো সব হয় দৃঢ়। দৃঢ় হওয়ার মেন যে কজ সেটা হচ্ছে এরা পরস্পরের মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, এবং সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে জায়েন্ট মলিকুল গঠন করে 3 ডাইমেনশনাল নেটওয়ার্কের মাধ্যমে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সিলিকন অক্সাইড কী হয় না, সিলিকন ও সিলিকন, সিলিকন ও সিলিকন, এভাবে এরা কী হয় না জায়েন্ট, এভাবে কন্টিনিউয়াস 3 ডাইমেনশনাল এদের কিন্তু নেটওয়ার্ক কিন্তু গঠন হয়। এক্ষেত্রে আমরা যেটা জানলাম, এই 3 ডাইমেনশনাল নেটওয়ার্কের মাধ্যমে এরা সমযোজী বন্ধন গঠন করে, এবং যেটা কিনা জায়েন্ট টাইপের হয়। জায়েন্ট টাইপের হওয়ার জন্য কিনা এদের গলনাঙ্ক অনেক বেশি হয়। একমাত্র যে গ্রাফাইট যে রয়েছে, গ্রাফাইটের কি হয় না, গ্রাফাইটের ষড়ভুজীয় সিট লেয়ার হয়। গ্রাফাইটের লেয়ারটা কেমন হয়, 3, 4, 5, 6, লেটস কনসিডার, এভাবে কি হয় না, এদের সিট লেয়ার হয়। এই যে লেয়ারটা, এটা হচ্ছে গ্রাফাইটের একটা লেয়ার, এটা একটা গ্রাফাইটের একটা, এটা কিনা ষড়ভুজীয়, মানে 6টা বাহু, 1, 2, 3, 4, 5, 6, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এই যে লেয়ার, এই লেয়ারগুলোকে গ্রাফাইটের কি বলা হয়, সিট লেয়ার। এগুলোকে কি বলা হয়, সিট লেয়ার। ওকে, কিন্তু এবং এক্ষেত্রে আমরা জানি যে কার্বনের যে হাইব্রিডেশন বা সংকরণ অবস্থা সেটা হচ্ছে কিনা sp2। হীরকের ক্ষেত্রে কি হয় না, হীরকের ক্ষেত্রে চতুস্থলকীয় সমযোজী বন্ধনের মাধ্যমে কি হয় না 3 ডাইমেনশনাল নেটওয়ার্কের মাধ্যমে আবদ্ধ থাকে, যার জন্য হীরক কিনা অনেক দৃঢ় হয় গ্রাফাইটের থেকে। তাহলে মেন যে পার্থক্য হীরক আর গ্রাফাইটের মধ্যে আমরা পার্থক্য পড়ি, এটা কিনা পিচ্ছিল হয় এবং নমনীয় হয়, আর হীরক কিনা দৃঢ় হয়। তাহলে মেন যে পার্থক্য সেটা হচ্ছে ষড়ভুজকীয় ষড়ভুজকীয় হয়, এবং সিট লেয়ার হয়। সিট লেয়ার হয়, একটা লেয়ার টাইপ স্ট্রাকচার হয়। এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে চতুস্থলকীয় সমযোজী বন্ধন হয়, এবং এই ক্ষেত্রে হীরকের যে কার্বনের যে হাইব্রিডেশন, সেই হাইব্রিডেশনে কী হয়, sp3 হয়। এক্ষেত্রে গ্রাফাইটের ক্ষেত্রে কী হয়, sp2 হয়। এবং হীরক কী হয়, হীরকের ক্ষেত্রে তাপ ও তড়িতের কুপরিবাহী, এটা কিনা সুপরিবাহী হয়।
এর কজ কি না, আমি যে লেয়ার যে স্ট্রাকচারটা যেটা আমি দেখিয়েছিলাম, গ্রাফাইটের ক্ষেত্রে যে কার্বন রয়েছে, ওকে, গ্রাফাইটের যে কার্বন টোটাল আমাদের কি জানি, কার্বনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন রয়েছে? 4টা। তাহলে 4টা ইলেকট্রনের 3টা গ্রাফাইটের ক্ষেত্রে 3টা ইলেকট্রন দিয়ে 3টা যে পারিপার্শ্বিক যে কার্বন রয়েছে সিট লেয়ারের মধ্যে, তার সাথে কি করে না 3টা সিগমা বন্ড সমযোজী বন্ধন গঠন করে। চতুর্থ যে ইলেকট্রনটা সেটা গ্রাফাইটের যে লেয়ার রয়েছে সেই লেয়ারের সাথে যে 2p অরবিটাল রয়েছে সেই 2p অরবিটালে কিন্তু ইলেকট্রনটা থাকে। কি বললাম, কার্বনের যে 2p, যে এখানে এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড লেয়ারের মধ্যে। এই যে 2p অরবিটালটা পারপেন্ডিকুলার, এটা যদি আমি একটা লেয়ার ধরি, এই লেয়ারে কিনা তিনটা বন্ড রয়েছে, এটা কিনা পারপেন্ডিকুলার। এই যে পারপেন্ডিকুলার যে ইলেকট্রনটা, সেই পারপেন্ডিকুলার ইলেকট্রনটা ওই যে সেম লেয়ারের বাকি যে কার্বন যা রয়েছে তার সাথে কিনা একটা দ্বিবন্ধন বা একটা ওভারল্যাপ হয়। এই ওভারল্যাপ হওয়ার জন্য এই যে ইলেকট্রনটা না ট্রান্সফার হতে থাকে লেয়ার টু লেয়ার, এবং এই জন্য গ্রাফাইট কী হয় না, তাপ ও তড়িতের কী হয়, সুপরিবাহী হয়। কিন্তু হীরকের ক্ষেত্রে কী হয় না, হীরকের যেহেতু sp3 হাইব্রিডেশন, এরকমভাবে ইলেকট্রন ভ্যাকেন্ট কোনো সাইকেল থাকে না, যার জন্য কোনো এরকম ইলেকট্রন থাকে না, যারা সমযোজী বন্ধনে 4টা ইলেকট্রন 4টায় সমযোজী বন্ধনের মাধ্যমে চতুস্থলকে আবদ্ধ থাকে, তার জন্য হীরক তাপ ও তড়িতের উপরিবাহী হয়। কিন্তু বোরন নাইট্রাইট বা গ্রাফাইট, বোরন নাইট্রাইটের ক্ষেত্রে সেম কেস যেভাবে দেখালাম, এভাবেই বোরন নাইট্রাইটের ক্ষেত্রেও কী হয় না, এভাবে লেয়ার টু লেয়ার ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন হয়, যার জন্য না তাপ ও তড়িতের কী হয় না, সুপরিবাহী। সিলিকন কার্বাইড, SiO2 এরা কিনা তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। ওকে, সো এখানে আমরা অলরেডি সমযোজী কেলসাকার নেটওয়ার্ক বা কেলসার কঠিন পদার্থ সম্পর্কে জানলাম। মেন টপিক হচ্ছে 3 ডাইমেনশনাল নেটওয়ার্কের মাধ্যমে সমযোজী কেলসাকার কঠিন পদার্থগুলো বন্ড ফরমেশন করে, এই জন্য এরা জায়ান্ট মলিকুল হয়। মানে 3 ডাইমেনশনাল নেটওয়ার্কে যদি 1 বা 2 বা স্তর খেলা করে, তার জন্য কিনা জায়ান্ট টাইপ হয়। 3 নাম্বার যেটা হচ্ছে ধাতব কেলসাকার কঠিন পদার্থ। ধাতব কেলসাকার কঠিন পদার্থের মধ্যে কি হয় না, এক্ষেত্রে বিভিন্ন যে ধাতু রয়েছে, প্রায় সমস্ত ধাতু, যেমন কনসিডার করি আমরা গোল্ড, সিলভার, এদের ক্ষেত্রে কী হয়, বিভিন্ন ধাতব বন্ধন গঠিত হয়। লেটস এক্সাম্পল ধাতব বন্ধন কি না, ধাতব বন্ধন সম্পর্কে আলোচনা করার জন্য অনেক বিজ্ঞানী অনেক মডেল দিয়েছেন। সবচেয়ে ফেমাস যে মডেলটা রয়েছে, সো লাস্ট আমাদের যেটা রয়েছে, আমাদের যে পার্থক্য ধাতব কেলসাকার কঠিন পদার্থ, ধাতব কেলসাকার কঠিন পদার্থ মেনলি প্রায় সমস্ত ধাতু, স্পেসিফিকলি যেমন যদি বলি কপার, গোল্ড, সিলভার, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এই যে সংকর ধাতু যারা রয়েছে, সেক্ষেত্রে কে না ধাতব বন্ধন গঠিত হয়। ধাতব বন্ধন আলোচনা করার জন্য বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন মতবাদ দিয়েছে, এবং তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত যে মতবাদ, সেই মতবাদটা কি, ইলেকট্রন সি মডেল বা ইলেকট্রন সমুদ্র মডেল, যেটা ইলেকট্রন সি মডেল। এখানে কি বলেছেন ইলেকট্রন সি মডেলে, এখানে যদি আমি সোডিয়াম ধরি, লেটস কনসিডার সোডিয়াম, ওকে, সোডিয়াম এরকম আমি কনসিডার করলাম। এখানে কি বলছে যে কোনো ধাতব যে মৌলগুলো রয়েছে, সেই ধাতব মৌলের মধ্যে যে পরমাণুগুলো, তারা কি করে না, তাদের যোজক, দ্যাট মিনস হচ্ছে সরবস্থ যে যোজ্যতা ইলেকট্রন, সরবস্থ যে ইলেকট্রনগুলো কী করে না, যে লেয়ারে সেই পরমাণুগুলো রয়েছে তারা কী করে না, ইলেকট্রনগুলো ডোনেট করে। এবং ইলেকট্রন ডোনেট করে, লেটস কনসিডার এই যদি একটা ইলেকট্রন করে কেউ সোডিয়াম প্লাস ইলেকট্রন ডোনেট করলো, সোডিয়াম প্লাস এখানে ইলেকট্রন ডোনেট করলো, সোডিয়াম প্লাস এখানে ইলেকট্রন ডোনেট করলো, সোডিয়াম প্লাস এখানে ইলেকট্রন ডোনেট করলো, সোডিয়াম প্লাস ইলেকট্রন ডোনেট করলো, সেম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি হয়েছে, ইলেকট্রন সমুদ্রের সৃষ্টি হয়েছে। ওকে, দ্যাট মিনস হচ্ছে একটা ইলেকট্রনের ডেনসিটি লেয়ার সৃষ্টি হয়েছে। এবং এখানে যেটা মনে করা হয় যে এই ইলেকট্রন যে লেয়ার বা ইলেকট্রন যে সমুদ্র রয়েছে, সেখানে এই সোডিয়াম যে ধাতুগুলো যা রয়েছে, সোডিয়াম হোক বা
মার্কারি হোক বা গোল্ড হোক, তারা কিনা মানে গ্রথিত আছে, গ্রথিত মিনস গাঁথা আছে, মানে এই ইলেকট্রনের চারপাশে কিনা এরা গাঁথা আছে, এবং এই ইলেকট্রনগুলো কিনা এর সাথে বাউন্ডেড নয়, এরা কিনা মুক্ত হয়, এরা লেয়ার টু লেয়ার ঘুরতে পারে, মানে পুরো এই যে ধাতব মেটালের যে ক্যালাস, এই ধাতব মেটালের ক্যালাসে ইলেকট্রন ডেনসিটি লেয়ারটা মুভ করতে পারে। এক্ষেত্রে এটা কনসিডার করা হয় যেটা মুক্ত এবং এর কোনো নির্দিষ্ট দিক নেই, এবং এই জন্যই ধাতব যে এই ধাতব বন্ধনের এই যে মডেল, এই মডেল থেকে আমরা সবচেয়ে ভালো বুঝতে পারি যে ধাতবের যে ওয়্যার, ইলেকট্রিক যে ওয়্যারগুলো, সেগুলো কিন্তু সবচেয়ে তাপ ও তড়িতের সুপরিবাহী হয়। সবচেয়ে কারণ যেটা হচ্ছে, তার লজিক যেটা হচ্ছে, সবচেয়ে বেশি পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে, এবং কোনো সিস্টেমে যদি ফ্রি ইলেকট্রন থাকে সে ইজিলি কারেন্ট বা ইলেকট্রিকই করতে পারে, ক্যারি করতে পারে। আমরা জানি যে ইলেকট্রনের আধিক্য থাকলে সেই সিস্টেম সবচেয়ে ভালো তাপ ও তড়িতের সুপরিবাহী। সুতরাং আমরা আজকে এই পর্যন্ত, এবং পরবর্তী দিন যে আমাদের যে ল্যাটিস রয়েছে, এই যে ভাগ, ওকে, ল্যাটিস পয়েন্ট, স্পেস ল্যাটিস আমরা আলোচনা করব। সো মেনলি আমরা যেটা পড়লাম আজকে, আমি জাস্ট 1 মিনিটের মধ্যে হচ্ছি। কঠিন পদার্থ কাকে বলে, কঠিন পদার্থের ভাগ, কঠিন পদার্থের ক্লাসাকার কঠিন পদার্থের বৈশিষ্ট্য, এবং অনিতকার যে কঠিন পদার্থ, অনিতকার কঠিন পদার্থের মধ্যে যে বৈশিষ্ট্য, তাদের মধ্যে ডিফারেন্স। ক্লাসাকার কঠিন পদার্থকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। কী কী 4 ভাগে? আণবিকের মধ্যে আমরা যে 4টা ভাগ পড়লাম, ধ্রুবীয়, অধ্রুবীয়, আর কি পড়লাম, আর হচ্ছে এইচ বন্ডেড। ধ্রুবীয় কি না, ডাইপোল আকর্ষণ বলের মাধ্যমে আবদ্ধ থাকে। ডাইপোল আকর্ষণ বল কাকে বলে? অধ্রুবীয়ের ক্ষেত্রে কী হয় না, অধ্রুবীয় কাকে বলে? অধ্রুবীয়ের ক্ষেত্রে আমরা বললাম যে যার ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা 0 হয়, সেক্ষেত্রে কী হয় না, ইনডিউসড, যদি কোনো একটা এনভায়রনমেন্টের ইলেকট্রন ডেনসিটি ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হয়, অপোজিট সাইডে কী হবে না, এর যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হওয়ার জন্য বা ইলেকট্রন চার্জ ক্রিয়েট হওয়ার জন্য অপোজিট সাইডে ডেল্টা চার্জ বা ডেল্টা মাইনাস চার্জ, অপোজিট চার্জ ক্রিয়েট হবে, যেটা এখানে টেম্পোরারি, সেটাকে আমরা কী বলছি, লন্ডন ডিসপারশন ফোর্স। লাস্টে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডেড। ওকে, হাইড্রোজেন বন্ডেড তো আমরা জানি বরফের ক্ষেত্রে জলের যে অণুগুলো রয়েছে। দেন আমরা যেটা পড়লাম সমযোজী বা নেটওয়ার্কিং, 3 ডাইমেনশনাল নেটওয়ার্কের মাধ্যমে হিরো, গ্রাফাইট, বোরোনাইট্রাইট, সিলিকন অক্সাইড যে 3 ডাইমেনশনাল জায়েন্ট নেটওয়ার্ক গঠন করে। দেন যেটা আমরা পড়লাম হিরক এবং গ্রাফাইটের মধ্যে পার্থক্য, হিরক কেন তাপ ও তড়িতের কেন কুপরিবাহী হয়, গ্রাফাইট কেন তাপ ও তড়িতের কেন সুপরিবাহী হয়। 4 নম্বর আমরা যেটা পড়লাম আয়নীয় ক্লাসাকার কঠিন পদার্থ। আয়নীয় ক্লাসাকার কঠিন পদার্থের মধ্যে আমরা এটা বললাম সোডিয়াম পটাশিয়াম, যে বেসিক রেডিক্যাল যেটা সোডিয়াম প্লাস, অ্যাসিড রেডিক্যাল Cl মাইনাস, এরকমভাবে যেটা কিনা একটা সোডিয়াম প্লাসের চারদিকে 6টা Cl মাইনাস সুসজ্জিতভাবে নির্দিষ্ট দূরত্ব থেকে ক্লাস গঠন করে, এবং এক্ষেত্রে কেন এরা ব্রিটিল টাইপ হয়। এবং লাস্ট আমরা এটা পড়লাম ধাতব মডেলের ক্ষেত্রে আমরা কি পড়লাম, ধাতব যে বন্ধন, ধাতব ক্লাসাকার কঠিন পদার্থের যে সবচেয়ে বেস্ট মডেল ইলেকট্রন সি মডেল, সেখানে কি কনসিডার করা হয় না, যে ধাতু যেগুলো ইলেকট্রন বর্জন করে, ইলেকট্রন বর্জন করলে একটা ইলেকট্রন সি বা ইলেকট্রন সমুদ্র ক্রিয়েট করে, সেখানে সেই ধাতুগুলো কী থাকে না, গঠিত থাকে, এবং ইলেকট্রন যে সি থাকে, সেই ইলেকট্রনগুলো কী হয় না, লেয়ার টু লেয়ার, ধাতুর লেয়ার টু লেয়ার কী করতে পারে না, মুভ করতে পারে। তার জন্য ধাতুগুলো সবচেয়ে বেশি তাপ ও তড়িতের সুপরিবাহী। আজ পর্যন্ত ক্লাস 12-এর যে সলিড স্টেট চ্যাপ্টার, এটা জাস্ট প্রিলিমিনারি, এটা আমার ফার্স্ট ভিডিও। ওকে, সো আমি কি প্রবলেম হচ্ছে আমার বোঝাতে কি প্রবলেম হচ্ছে, অডিবল কিনা, সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা, লাইটের কি প্রবলেম, অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করো। নেক্সট ভিডিও অবশ্যই তাড়াতাড়ি আমরা আপলোড করব। থ্যাংক ইউ।